যে ইডি বা সিবিআই পার্থ চ্যাটার্জির ওপরে তদন্ত অবধি পৌঁছেও কেন জানি তারা হালকা হয়ে যায়। দেখুন, আমার যা বিশ্বাস তাতে করে সঞ্জয় রায়কে পুলিশ কাস্টাডিতে মেরেও ফেলতে বা তিনি মারা যেতেও পারে। আমাদের রাজ্যে এত বড় দুর্নীতি, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়টাই হাইয়েস্ট লেভেল আর বাকিরা কিছুই করেনি, এইটা আমি অন্তত বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে? উনি ভায়োলেন্সের মাধ্যমে ক্ষমতায় এসেছে। পার্থ চ্যাটার্জির জামিন নিয়ে হাইকোর্ট রীতিমতন দুভাগে ভাগ হয়ে গেছে, কিভাবে দেখছেন বিষয়টিকে? এটা নতুন কিছু নয়। হাইকোর্টে এরকম দুজন বিচারপতি দুটো ভিউ এর আগেও হয়েছে। হাইকোর্টের নিয়ম অনুযায়ী যখন একটা ডিভিশন বেঞ্চে দুজন বিচারপতির দুরকম ভিউ থাকে, তখন চিফ জাস্টিস আর একজন থার্ড কাউকে মামলাটা শোনার জন্য দেয়। তিনি যেটা বলবেন সেটাই কলকাতা হাইকোর্টের রায় হিসাবে ধরে নেওয়া হয়। এটাই এখানকার সিস্টেম চলে আসছে, এটাই এখানে সবাই দেখে থাকে। এখন বেলের ক্ষেত্রে দুটো ভিউ ডেফিনেটলি থাকে। একটা হলো খুব গ্রেভ অফেন্স হলে তাকে ছাড়া যাবে না যতক্ষণ না প্রমাণ হচ্ছে, আবার অনেক সময় হয় যখন এখনো অব্দি প্রমাণ হয়নি, মামলাটা চলছে, তাই আপাতত ছেড়ে দিই, যখন ডাকবে, যখন প্রমাণ হবে তখন তাকে জেলে রাখা হবে। দুটো ভিউই চলে, অনেকদিন হয়ে গেছে। তো মূল বিষয়টা সেটা নয়। মূল বিষয়টা হলো জিনিসটা পার্থ চ্যাটার্জি অব্দি আটকে থাকলে চলবে না। পার্থ চ্যাটার্জির ওপরে কারা আছে যার জন্য এত বড় স্ক্যামটা হলো, সেইটা সিবিআই বা ইডি যতক্ষণ না ধরতে পারবে, আমি এ রাজ্যে ইডি বা সিবিআই সফল বলতে পারি। যেরকম আপনারা খুশি নন তার মানে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, ইডি বা সিবিআই এর তদন্ত ভালো করেছে। যদি ভালো তদন্ত না করতো তাহলে রেড হ্যান্ডেড পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীকে 50 কোটি টাকার কাছাকাছি নিয়ে ধরতে পারতো না। তার জন্য ইডি বা সিবিআই ভালো তদন্তই করেছে, এটা আমি মানি। তার আরো একটা কারণ হলো আদালতের একটা কনস্ট্যান্ট মনিটরিং তখন ছিল। বিভিন্ন কারণবশত আমরা দেখেছি যে ইডি বা সিবিআই পার্থ চ্যাটার্জির ওপরে তদন্ত অবধি পৌঁছেও কেন জানি না তারা হালকা হয়ে যাচ্ছে। যেরকম ধরুন, আজকে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তো অ্যারেস্ট হয়েছে, আমাদের রাজ্যে এত বড় দুর্নীতি, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়টাই হাইয়েস্ট লেভেল আর বাকিরা কিছুই করেনি, এইটা আমি অন্তত বিশ্বাস করি। কারণ আপনি যদি দুর্নীতি দেখেন, পশ্চিম বাংলাতে সমস্ত স্তরে দুর্নীতি। আপনি ইন্দিরা আবাস যোজনা বলুন, দুর্নীতি। আপনি গরু পাচার বলুন, কয়লা পাচার বলুন, শিক্ষা বলুন, এমনকি মেডিকেলে প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। তো এই সমস্ত ডিপার্টমেন্টের মাথা যিনি, তারা অব্দি ধরা না পড়া পর্যন্ত এই সিবিআই বা ইডি তদন্তকে আমি সফল তদন্ত বলতে পারি না। একের পর এক নিয়োগ দুর্নীতির যারা মাথা, তারা ছাড়া পেয়ে যাচ্ছে কি করে? হাইকোর্ট কেন তাদের ছাড়ছে? দেখুন, আমি আবারও একটা কথা বললাম যে মাথা অবধি না ধরতে পারা পর্যন্ত এটাকে সফল তদন্ত বলতে পারি না। বিভিন্ন ক্ষেত্রে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাদের বেল দিচ্ছে। দীর্ঘদিন তো একটা মামলা পড়ে থাকতে পারে না, আসামি জেলে আছে, আর সিবিআই বা ইডি তাদের প্রসিডিংটা শেষ করতে পারছে। এটা একটা টেকনিক্যাল গ্রাউন্ড হয়ে যায় ইন দা লং রান বেল পাওয়ার জন্য, এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সেই আছে। সিবিআই চার্জ ফ্রেম করবে, ট্রায়ালের প্রস্তুতি নেবে, সাক্ষী নিয়ে আসবে, প্রসেসটা তো শেষ করতে হবে। প্রসেসটা তো একটা লোক আজকে যে যাদেরকে সিবিআই অ্যারেস্ট করেছে, হাজারো লোক, সাধারণ মানুষ অনেক কথা বলতে পারে, কিন্তু আইনের চোখে তারা তো অপরাধী নয়, তারা অভিযুক্ত। তাই অভিযুক্তকে সারা জীবন জেলে রেখে দেওয়া যায় না, সিবিআই কে প্রমাণ করতে হবে। আমি তাই জন্য তো বলছি সিবিআই তদন্তটা সফল হবে যখন প্রমাণিত হবে যে এরা দোষী, সাক্ষী সাবুত দিয়ে। সেই জায়গাটা অবধি সিবিআই বা ইডি এখনো নিয়ে যেতে পারেননি। বিচারপতিরা কি করবেন? একটা স্টেজের পরে তো আজ না হলে কাল হবে, কাল না হলে এখন অনেক বড় গ্রেভ অফেন্স,
অনেক মেটেরিয়াল এসেছে, তাই জন্য এখন হাইকোর্টের দুজন বিচারপতি দুরকম ভিউ হয়েছে। থার্ড বিচারপতি যাকে চিফ জাস্টিস নিয়োগ করবেন তিনি যেটা বলবেন সেটাই হাইকোর্টের রায় মেনে নেওয়া হবে। কিন্তু আমার যেটা বক্তব্য, সিবিআই বা ইডি যে তদন্তটা যেভাবে যে প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এত স্লো, বড় মাথাগুলো এখনো ধরাই পড়েনি। এবং সিবিআই বা ইডি যে শুরুর দিকে তদন্ত ভালো করেছে এটা নিয়ে ডাউট নেই। তাহলে পার্থ চট্টোপাধ্যায় প্রায় 2 বছরের ওপর তিনি জেলে থাকতেন না। এবং যতজন এডুকেশন ডিপার্টমেন্টের যত বড় বড় তাবড় অফিসাররা আছে তারা প্রত্যেকেই কিন্তু জেল তাদের হয়েছে এবং তারা অ্যারেস্ট হয়েছেন, বেল চেয়েছেন, পাননি, দীর্ঘদিন ধরে পাননি। কিন্তু সেটা তো প্রক্রিয়াটা তো সারা জীবন চলতে পারে না। তাই সিবিআই কে এটা তাড়াতাড়ি ট্রায়াল করিয়ে কিভাবে করা যায় সেটা সিবিআই কে ভাবতে হবে। এতদিন পর বিচার প্রক্রিয়ায় যদি এই রায় আসে তাহলে সাধারণ মানুষের তো কোথাও না কোথাও গিয়ে বিচার প্রক্রিয়া থেকে আস্থা উঠে যাচ্ছে। বিচার প্রক্রিয়া আছে বলেই পার্থ চট্টোপাধ্যায় জেলে। বিচার প্রক্রিয়া আছে বলেই পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলে। এবং যারা যারা ধরা পড়েছেন কেউ আজ ধরে কাল বেরিয়ে যাননি, বিচার প্রক্রিয়া আছে বলেই দীর্ঘদিন তারা জেলে। কিন্তু সিবিআই বা ইডি তাদের যদি ট্রায়াল না শেষ করে, তাদের যদি চার্জ না ফ্রেম হয়, দীর্ঘদিন ধরে একজন আসামিকে কি এইভাবে আটকে রাখা যায়? তাকে তো প্রমাণ করতে হবে সে দোষী। এইটা হচ্ছিল মেন জায়গা, যে জায়গাটা থেকে আমার সিবিআই বা ইডি কে অনেক আলগা মনে হয় শেষের দিকটা বা বড় মাথার দিকটা। আরজিকর কাণ্ডের সময়তে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট খুব স্বতঃস্ফূর্তভাবে সেই কেসটা মানে মামলাটিকে নিজের হাতে নিয়েছিল। তারপর তো সেই একই, দেখুন আরজিকর কেন্দ্রে যখন সিবিআই তদন্তটা পেয়েছিল এটা খুব চ্যালেঞ্জিং, কারণ সিবিআই এর হাতে কিছু ছিল না, যত এভিডেন্স সব ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তাতেও আমরা দেখছি সিবিআই কিন্তু স্লো মেন মাথার দিকে যেতে, একজন আসামি ছাড়া আর কেউ ধরা পড়েনি। এখন তারিখ পে তারিখ হয়েছে। আমার যেটা জনগণের উদ্দেশ্যে বক্তব্য হলো, আপনারা জোট বাঁধুন, সংঘবদ্ধ হন। বিচার মানুষই করবে, মানুষই সংবিধান তৈরি করেছে, দেশের আইন মানুষই তৈরি করে। তাই দেশের সরকারও মানুষই বদল করবে, সরকার বদল না হলে কিছু হবে না। তাই সমস্ত মানুষকে নিয়ে আমরা আন্দোলন করব এবং আমরা এই রাজ্যের সরকারকে পরিবর্তন করার প্রক্রিয়া সমস্ত মানুষকে নিয়ে করব। কুণাল ঘোষ স্টাইলে সঞ্জয় রায়ের সাথে ব্যবহার করা হচ্ছে। পুলিশ পাটাতনে উঠে গাড়ি বাজাচ্ছে যাতে তার আওয়াজ মিডিয়া অবধি না পৌঁছায়। দেখুন সঞ্জয় রায়কে এখন পুলিশ তাদের কাস্টডিতে এমন ভাবে রাখবে যাতে মিডিয়া অবধি না পৌঁছে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ তিনি পুলিশের বড় কর্তাদের নাম বলেছেন। এখন যদি আমি বলছি না বলে দেবে, যদি পিসির নাম বলে ফেলে, ভাইপোর নাম বলে ফেলে, যদি বলে ফেলে পিসি বা ভাইপো এদের নাম তিনি বলে ফেলে, তখন জিনিসটা খুব একটা ভালো হবে না। আবার আরো বড় কারোর নাম বলতে পারেন, আবার অন্য কারোর নামও বলতে পারেন। কিন্তু যদি, আমি বলছি বলে ফেলবেন এটা নয়, যদি বলে ফেলে, তার জন্য আগে ভাগে প্রোটেকশন নিচ্ছে যাতে করে কিনা বাজারে সমস্ত কথা আসল তথ্য না পৌঁছয়। দাদা উনি তো অনেকদিন আগে বিনীত গোয়েলের নামটা নিয়েছিলেন, তাহলে বিনীত গোয়েলকে এখনো ডেকে কোর্টে কথা হয়নি কেন? দেখুন আমার যা বিশ্বাস তাতে করে সঞ্জয় রায়কে পুলিশ কাস্টাডিতে মেরেও ফেলতে পারে বা তিনি মারা যেতেও পারে। কতটা হবে আমি জানি না, কিন্তু বিনীত গোয়েল অব্দি তো তিনি নাম নিয়েছেন। স্বাভাবিক কারণে আমার যেটা মনে হয়, শুধু বিনীত গোয়েল নয়, আজকে যদি আমি ধরে নিলাম সঞ্জয় রায় নাম নেয়নি, তাহলেও তো কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এভিডেন্স ডিস্ট্রাকশনে, সেটা কার নির্দেশে করলেন? সুপ্রিম কোর্ট কোনো স্টেপ নিচ্ছে না কেন তাহলে? সুপ্রিম কোর্ট তো তদন্ত করার জন্য খুলে দিয়েছে। সিবিআই এর এটা করা উচিত ছিল। শুধুমাত্র টালা থানার আইসি গ্রেপ্তার হলো, তিনি আইসি বলে, তার ওপর তলার অফিসার গুলো কি হলো? সেটা তো কিছু হলো না। সুপ্রিম কোর্ট তো পুরো খোলা আর্মস দিয়ে দিয়েছে, সিবিআই যেটা মনে করবে সেটা করবে। এবং বিনীত গোয়েল শুধু নয়, বিনীত গোয়েলকে কে বললো যে এভিডেন্স গুলো ডিস্ট্রয় করতে?
পুলিশকে দিয়ে করাতে, সেইটা তো বার করতে হবে। সঞ্জয় রায় তো বলেছেন তাকে নাকি সুপ্রিম কোর্টেও কথা বলতে দেওয়া হচ্ছে না। সঞ্জয় রায় দেখুন, তিনি দাবি করেছেন, আমরা যেটা দাবি করতে চাই, সঞ্জয় রায় যখন বিনীত গোয়েলের নাম বলেছে, নিশ্চয়ই সিবিআই এর উচিত ছিল ডেকে জিজ্ঞাসাবাদ করা, কিন্তু বিনীত গোয়েলের ওপরে কে আছে? যেখান থেকে বিনীত গোয়েলকে এই কাজ করতে হলো, সেই অবধি ইনভেস্টিগেশন কেন পৌঁছচ্ছে? প্রধান বিচারপতি হিসাবে চন্দ্রচূড় যে সময় এই মামলাটি হাতে নিয়েছিলেন, তার কি কোথাও না কোথাও খামতি ছিল বলে মনে হচ্ছে আপনার? না দেখুন, সারা ভারতবর্ষে ডাক্তারবাবুরা স্ট্রাইক করছিলেন, তো সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি মনে করেছিলেন যে কিছু ন্যাশনাল টাস্ক ফোর্স এগুলো গঠন করে যাতে করে দেশে কিছু করা যায়। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, দেখুন, বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা দিয়ে হবে ঠিক, মানুষের অ্যাওয়ারনেস এবং মানুষকে সংঘবদ্ধভাবে আন্দোলন না করতে পারলে, এই সরকারকে পরিবর্তন না করতে পারলে পশ্চিমবাংলার ভালো হবে না। সরকার পরিবর্তন হবে, অবশ্যই হবে, মানুষকে সেইভাবে বোঝাতে হবে। আমরা মানুষের কাছে যেটা বোঝাচ্ছি, রাজনৈতিক দলগুলোরও সেই প্রচেষ্টা থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় কিছু তো ঘাটতি রয়েছে, যার জন্য হচ্ছে না। বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় কিছু খামতি তো রয়েছে, যার জন্য হচ্ছে না। কি খামতি আছে বলে আপনার মনে হচ্ছে? ইলেকশন স্ট্র্যাটেজিতে ভুল আছে, লড়াই আন্দোলন সেইভাবে সংঘবদ্ধ হচ্ছে না পশ্চিমবাংলার মধ্যে। আপনি দেখুন, যখন সিঙ্গুর বা নন্দীগ্রাম হয়েছিল, প্রত্যেক দিন এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা করে বাস ট্রাম পোড়ানো আর রাস্তা বন্ধ করেছিলেন, বিধানসভা ভেঙে দিয়েছিলেন। মানুষকে সংঘবদ্ধভাবে সেই প্রচার এবং আন্দোলন কোন রাজনৈতিক দল 2011 সালের পরে মানুষকে সংঘবদ্ধভাবে করতে পারেননি। ইস্যু কিন্তু অনেক ছিল এবং মানুষ প্রচুর ঠকেছে, সারদা থেকে বলুন, নারদা থেকে বলুন, টেট থেকে বলুন, যেখানে মানুষ ডাইরেক্ট একটা, আপনি চিন্তা করতে পারছেন, সারদায় 22 লক্ষ লোকের টাকা গেছে। তাদেরকে সংঘবদ্ধভাবে আন্দোলন করতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছেন? উনি ভায়োলেন্সের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। বিধানসভায় কি করেছিলেন? আমি বলছি না যে ভায়োলেন্স করতে হবে, কিন্তু মানুষকে সংঘবদ্ধভাবে আন্দোলন করলে যে কোনো সরকারের পরিবর্তন হয় এবং যে কোনো সরকার পরিবর্তন হয়েছে এবং হবেও। সেই জায়গায় বিরোধীদের খামতি রয়ে গেছে। নতুন বিচারপতি যিনি এসছেন সঞ্জীব খান্না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন এই মামলার? দেখুন, মামলায় সব মামলাতেই আশার আলো আছে। আমরা যারা মামলা করছি, আমরা বিনা পয়সা তো, ফিজের পয়সা তো ছেড়েই দিন, এই সুপ্রিম কোর্টের এই মামলাগুলোতে কস্টিং এর পয়সাও এক এক সময় ওঠে না যাতায়াত। সিবিআই এর ভূমিকা একটা বড়ভাবে প্রশ্ন চিহ্নের মধ্যে রয়ে যাচ্ছে। সেই ভূমিকাটা যদি সঠিক হয়, আশা করি হবে, কারণ আমরা তো যারা মামলা লড়ছি তাদের কাছে আমরা অর্থের জোরেই হেরে যাচ্ছি। যারা আসছেন আমাদের কাছে, গরিব মানুষ আসছে, সবসময় আমাদের যে কিছু সময় তারা কষ্ট করে দিচ্ছে, কিন্তু সবসময় যে দিতে পারছেন ফিস তাও তো না। কিন্তু আমরা লড়াই করছি, লড়াইটা আমরা পিছিয়ে আসার লোক না। বিচার ব্যবস্থার উপরে আমাদের এখনো ভরসা আছে এবং বিচার ব্যবস্থা সুবিচারই করবে বলে আমি বিশ্বাস করি।